এই দেশে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার স্কোপটা বন্ধ করে দেওয়া উচিত সাংবিধানিক। পরপর দুইবার না, অ্যাবসলিউটলি দুইবার, যে দুইবার যে প্রধানমন্ত্রী হয়ে গেছে সে যাতে ৩ নম্বর বার আর এই বাংলাদেশে কখনো প্রধানমন্ত্রী না হতে পারে। দলীয় প্রধান আর রাষ্ট্রের যে দায়িত্বে আছেন সরকার প্রধান, এই দুইটা পদ সবসময় আলাদা হওয়া উচিত। লাইক আমি যেটা বলার চেষ্টা করছি, আমাদের পতিত স্বৈরাচারী শেখ হাসিনা একই সাথে সরকার প্রধান, একই সাথে আওয়ামী লীগের সভাপতি, এই টাইপ কনসেপ্ট বাংলাদেশে থাকা উচিত না। একই সাথে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের নিজেদের ভেতরে তো ডেমোক্রেসি নাই। আমি চাই এই যে রাজনৈতিক দলগুলো যারা কাউন্সিলর হবে, যারা সভাপতি হবে, যারা সেক্রেটারি হবে, তারাও যাতে তাদের পার্টি মেম্বারদের ডিরেক্ট ভোটে নির্বাচিত হয়। এতে করে কি হবে জানেন? ওই নেতার ছেলে নেতা হবে বা নেতার মেয়ে নেতা হবে, এই পরিবারতন্ত্র থেকে এই দলগুলো মুক্তি পেতে থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা হলো বাংলাদেশের আর্টিকেল 70 যেটা আছে ফ্লোর ক্রসিং, এই ব্যাপারটা তুলে দেওয়া উচিত। পার্টিকুলার দুই একটা ঘটনা বাদ দিয়ে, যে জায়গায় হর্স ট্রেডিং হতে পারে, ধরেন অর্থবিল যেটা আছে, এই জায়গাগুলো বাদ দিয়ে আর্টিকেল 70 যেটা আছে পার্লামেন্টারিয়ানদের বাক স্বাধীনতাকে যেটা রোধ করে ফেলে, সেই জায়গাটা চেঞ্জ করে দেওয়া উচিত। এবং আমাদের দেশে একটা কনসেপ্ট আছে, দেখবেন নারীদের জন্য সংরক্ষিত আসন আছে, যেটা আদৌ এখন পুরোপুরি দরকার আছে কিনা সেটা ডিবেটের ব্যাপার হতে পারে। অনেকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাচ্ছেন, সেই ব্যাপারটা নিয়েও আলাপ আলোচনা হতে পারে। আমার কথাটা কি জানেন? বাংলাদেশে যদি এই ধরনের কোটা সিস্টেম থাকে, বাংলাদেশের পার্লামেন্ট সিস্টেমে এমন কোনো কিছু ভাবা যায় কিনা যে কিছু সংখ্যক অংশ যাতে 50-এর কম যাদের বয়স আছে, এই কোটাটা রাখা যায় কিনা, যে যাতে পার্লামেন্টে 50-এর কম যারা আছে, তরুণদের কথা যারা বুঝতে পারে, তারা যাতে দলীয়ভাবে পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারে। মানে নেতা কেন হবে শুধু বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ হয়ে গেছে এমন মানুষই কেন জনগণের প্রতিনিধি হিসেবে সব জায়গায় প্রতিনিধিত্ব করবে? এর কারণে কি হয়, তরুণদের যে ভাষা, দেখবেন অনেকে এটা বুঝে না। বাংলাদেশের তরুণদের সবচেয়ে বড় প্রবলেমটা কোথায় বর্তমানে বলতে পারেন আমাকে? আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমি জানি না, আপনারা সেটাতে একমত নাও হতে পারেন, বেকারত্বের সমস্যা। বেকারত্বের সমস্যা যদি দূর না করা যায়, আপনি যত সংস্কারের কথাই বলেন না কেন, পেটে যদি ভাত না থাকে, কোন সংস্কারের আলা মানুষকে সভ্য বানাতে পারে না। সো এই সমস্যাগুলো অ্যাড্রেস করা যায় কিভাবে, সেটা ভাবার দরকার আছে। আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান, যেটাকে আমি সবসময় বলি দালাল তৈরির কারখানা। আমরা ফ্রিডম অফ প্রেস নিয়ে অনেক কথা বলি, বাট পতিত স্বৈরাচারের যতগুলা ট্রেডমার্ক ওয়ালা দালাল ছিল, আমার শব্দটা অভব্য মনে হতে পারে, অসভ্য মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো এটাই, এই দালালগুলো প্রত্যেকেই মিডিয়া ফেস ছিল। আমাদের ফ্রিডম অফ প্রেস যদি নিশ্চিত করতে হয়, সবার আগে এইটা ভাবা উচিত, আমাদের মিডিয়া স্বাধীন হতে চায় কিনা। এবং যারা এই দালালিপনা করে বেড়ায়, তাদের থেকে একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে, তাদেরকে বুদ্ধিজীবী তকমা দিয়ে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়। যে দেশে জাফর ইকবালের মতো মানুষকে আপনাদের বুদ্ধিজীবীর কাতারে নিয়ে এসে বসানো হবে, আমি বলবো এই দেশের বুদ্ধিজীবীটা ওই দিনই সর্বনাশ হয়ে গেছে। এই দেশটাকে আরেকটা ব্যাপার অনেকেই বলার চেষ্টা করেন, আমরা সে কি দেখতে চাই, এই দেশটাকে আমি সবার বাংলাদেশ হিসেবে দেখতে চাই। এই যে দাড়ি টুপিওয়ালা অনেক মানুষকে আমি আজকে এই জায়গায় দেখতে পাচ্ছি, আমি নিজে অনেক বেশি রিলিজিয়াসলি প্র্যাকটিসিং না, সেটা আমার সীমাবদ্ধতা, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, শুধুমাত্র দাড়ি টুপির জন্য কত ভাবে নিপীড়নের শিকার হয়েছে এই বাংলাদেশে, তার কোনো ইয়ত্তা নাই। এবং এই ঘটনাগুলো কারা অ্যাড্রেস করে নাই জানেন? সুশীল সমাজের প্রতিভূ হিসেবে যারা বসে থাকে, তারা চিন্তা করেছে ও অমুক দাড়ি টুপিওয়ালা, তার রাইটের ব্যাপারে কথা বলা যাবে না।